আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিওর মধ্যে আমরা নিউজ ইভেন্টের ইমপ্যাক্ট সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। আশা করি পাশেই থাকবেন। সো তার আগে একটা বিষয় দেখায় নেই, যারা এখনও ফরেক্স লিডার বিডি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করতে পারেন। আর যারা এখনও ফরেক্স লিডার বিডি লাইভ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করতে পারেন, কারণ আমি কাজ করার সময় যখন লাইভ মার্কেটে অ্যানালাইসিস করি তখন টুকটাক কিছু ভিডিও এখানে শেয়ার করি, যাতে মানুষের একটা এক্সপিরিয়েন্স তৈরি হয় লাইভ মার্কেট সম্পর্কে। ইভেন এই চ্যানেলটার মধ্যে উইকলি অ্যানালাইসিসগুলোও আপলোড করা হয়। সো এই চ্যানেলটা ট্রেডিং লাইফের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট অ্যান্ড ভ্যালিউ অ্যাড করে। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করতে পারেন। তো চলেন এখন ভিডিওর দিকে শিফট হওয়া যাক। তো আজকের এই ভিডিওটা রেকর্ড করার উদ্দেশ্য হচ্ছে কি, যারা আমার এই ফরেক্স লিডার বিডি লাইভ চ্যানেলটার ভিডিও দেখেন, স্পেশালি যারা এই ভিডিওটা দেখছেন যে মার্কেট যখন বাস দেয়, তারা খুব ভালো কইরা জানার কথা যে আমি যখন ট্রেড করতেছিলাম তখন অ্যারাউন্ড এই জায়গার থেকে মার্কেটটা আমারে টেক প্রফিট না দিয়া পুরো ব্যাক করছে। ইভেন এখানে আমার একটা পেন্ডিং অর্ডার ছিল বাইংয়ের জন্য, বাট এখানে আমার কিছু রিস্ক ম্যানেজমেন্টের কিছু পার্সোনাল ব্যক্তিগত রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেম আছে আমার তাগড়া লেভেলের। ওইগুলোর জন্য কি হয়েছে, আমি একটু বেশি সেফলি ট্রেড করতে গিয়ে অ্যারাউন্ড 6 পিপসের জন্য মনে হয় আমার এই ট্রেডটা প্লেস হয় নাই। বাট আমি যখন সকালে ঘুম থেকে ওইটা দেখতে পারছি যে আমার ট্রেডটা টেক প্রফিট হিট করে নাই, পাশাপাশি আমার এখানে পেন্ডিং অর্ডার ট্যাপ করে নাই, তখন আমার মন মেজাজ একদম খারাপ হয়ে গেছিলো। আমি বলছি যে এখানে একটা সেলিং প্রেশার আসবো। আমি তখন লাইভ মার্কেটে বসে বলে দিছিলাম যে এইখানে একটা সেলিং প্রেশার আসবো, আর আমি যদি দেখি যে সেলিং প্রেশার আসতেছে তাহলে আমি সেল করে দিব। কারণ এই সেলিং প্রেশারটা যদি আসে তার মানে আমি যে এটা জানি কেন সেলিং প্রেশার আসবে, এটা হায়ার টাইম ফ্রেমের লেভেল থেকে সেলিং প্রেশার আসবে। যদি এই সেলিং প্রেশারটা আসে তারপরে আর আমি এই লেভেলের আশা করতে পারবো না। দ্যাটস ওয়াই আমি এখানে ট্রেডটা ক্লোজ করে দেবো বলছি, আর আমি ক্লোজ করে দিছিলামও। যখন দেখছি এই সেলিং প্রেশারটা আসা শুরু করতেছে তখন আমি সাথে সাথে ক্লোজ করে দিছি, আর আমি বলছি যে আমি আজকে আর ট্রেড করবো না, আমার মাথা নষ্ট হয়ে গেছে, পুরা মাথা গরম হয়ে গেছে। বাট পরে কি দেখলাম আমি যে মার্কেটের মধ্যে একটা নিউজ ইভেন্ট আছে, সেটা হচ্ছে কি এনএফপি। এনএফপি আর এনএফপি নিউজ মানে কি সেটা কিন্তু আমি ডিটেইল সহকারে এতদিন যাবৎ এই ইভেন্টগুলো সম্পর্কে বকবক করতেছিলাম। বাট আফসোসের বিষয় হইতাছে এইটা যে আমি যখন এইটা নিয়ে মানুষরে বুঝানোর জন্য লাইভ মার্কেটে একটা নিউজ ইভেন্ট সম্পর্কে রেকর্ড করে বোঝানোর সময় কাজ করতেছিলাম, তখন এইখানে একটা জোন ড্র করছিলাম, ঠিক আছে, আর এইখানে একটা জোন ড্র করে রাখছিলাম, আমি যেগুলো ডিলিট করে দিছি পরে, কারণ পরে আর ইচ্ছা ছিল না যেটা নিয়ে কাজ 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 করবো বা কথা বলবো। কারণ যে সমস্যা হইতেছে সেটা হইতেছে আমি যখন লাইভে কাজ করি তখন রেকর্ড যখন করি, কথা যখন বলি তখন হচ্ছে কি মাইক্রোফোনটা চালু রাখি, বাকি টাইম মাইক্রোফোনটা ইচ্ছা করে অফ করে রাখি। সো আমি যে অফ করে রাখছিলাম মাইক্রোফোনটা, আমি পুরা ভিডিও রেকর্ড করছি, প্রত্যেকটা জোন, এইখান থেকে কেন মার্কেট যাইতে পারে, এইখান থেকে কেন মুভ করতে পারে, এইখান থেকে কেন একটা বাইং প্রেশার আসতেছে, নিউজ ইভেন্টের যেই আমার যে ডেটাটা আসতে পারে সেইটার পরে কি হইতে পারে, কতটুকু ইম্প্যাক্ট পড়তে পারে, যেহেতু এনএফপি নিউজ আমি এত ইম্পর্টেন্ট কথাগুলো বলছি। বাট আফসোসের বিষয় যে আমার মাইক্রোফোনটা অফ ছিল, দ্যাটস ওয়াই আমি ভাবছিলাম যে ভিডিওটা আপলোড করবো না, বাট পরে ভাবলাম যে না, অ্যাটলিস্ট কিছু কথা বলে রাখা যায় এই নিউজ ইভেন্ট সম্পর্কে। যদিও স্টপ লস হিট করছে দেখতে পারতেছেন, এটার ঘটনা আছে, আমি সবগুলো ক্লিয়ারলি বলতাছি। বাট যে লাইভের যে ফ্লেভারটা ছিল ওই ফ্লেভারটা পাইতেছেন না, এটা হইতেছে আমার একটা ভুলের কারণে এই সমস্যাটা হয়েছে। আর আমার এটা এটা পুরোটাই আমার দোষ আর আমার ভুল, ঠিক আছে। আর আমি এর জন্য অনেক অনেক ক্ষমা প্রার্থী, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। তো এখন বিষয় হইতেছে এখানে কি ছিল ঘটনা। এখানে যে পুরাপুরি একটা ডাউনের ট্রেন্ড দেখতেছেন, এটা হচ্ছে নিউজ ইভেন্টের কিছু প্যাটার্ন আছে বা কিছু টেকনিক আছে নিউজ ইভেন্টের সাথে কাজ করার জন্য। এটা হইতেছে ওই প্যাটার্নগুলোর ভিতরে বা টাইপগুলোর ভিতরে একটা, যেখানে মার্কেটটা আমরা দেখতে পারতেছি স্ট্রংলি সেলিংয়ে আসতেছে, ঠিক আছে। এখন এনএফপি নিউজ ডেটার উপরে ভ্যারি করতেছে কতটুকু হাই ইম্প্যাক্ট করতে পারে, আর এনএফপি নিউজগুলো কিন্তু ডিরেক্টলি কারেন্সি লেভেলে রিলেটেড, ঠিক আছে। সো আমি ফরেক্স ফ্যাক্টরির ভিতরে যখন চেক করছি তখন আমি দেখতেছিলাম যে আমার যেই প্রিভিয়াস ডেটা ছিল এনএফপির সেইটার থেকে হিউজ কম, হিউজ লেভেলের কম, ঠিক আছে, নেগেটিভ আসতেছিল, পূর্বাভাসী নেগেটিভ আসতেছিল। সো যখন দেখছি পূর্বাভাসী এত হিউজ নেগেটিভ আসতেছিল, তার মানে আমার যে এই লেভেলটা মার্কেট এখানে ইনকমপ্লিট রাখছিল সেটা কমপ্লিট করে দিতে পারে। অ্যারাউন্ড ধরেন যে এইখানে যে আমি তো এখান থেকে ট্রেড প্লেস করছি, ইজিলি মার্কেট এখানে আসা পড়ছে, তার মানে কি আমার অলরেডি বাইং প্রেশার পাওয়া শুরু করছে, ঠিক আছে। আর লাস্ট ব্রেক হইতেছে এইটা। সো এইটা সো এখন কথা হইতেছে এইটা আমার জন্য ম্যাটার করতেছে না, বাট এইখান থেকে যদি নিউজ ইভেন্টের ইম্প্যাক্টটা আসে
তাহলে আমার অ্যারাউন্ড 100 পিপসের মতো মুভ এই জায়গায় তো অ্যাপ পড়বো নিউজ ইভেন্টের। ইভেন অনেক হিউজ নেগেটিভ ইম্প্যাক্টের পূর্বাভাস দেওয়া হইতেছে আমার আগে ভাগে। সো আমার ট্রেন্ডও বলতেছে যে এটা একটা টাইপ যেহেতু কাজ করার মতো নিউজ ইভেন্টের সাথে। সো আমি তো প্রপার জায়গার ভিতরে পাইছি, প্রপার জায়গার ভিতরে এন্ট্রি পাইছি, এই জোনরেও মোটামুটি লিকুইডিটি খাইছে। সো আমার তো হিসাব মধ্যে চরমভাবে মিলতেছে, আমি তো রেকর্ড করতেছি, বুঝাইতেছি, এই হইতাছে ওই হইতাছে, এভাবে যাইবো, সব ডেটা বুঝাইছি, মানে পুরা ডিটেল সহকারে বুঝাইছি। যদিও মার্কেট অপোজিটে গেছে, বাট ওই কথাগুলোর ভ্যালিউ আসলে আমি এখন বলতে পারতাম না, ঠিক আছে, বাট তো বলা উচিত। তো এইখানে যে প্যাটার্নটা তৈরি করছে, এইখানে মার্কেট কি করে, একটা হিউজ বাইং প্রেশার আসার আগে ওইটারে একটা সেলিংয়ে কনভার্ট করে। সো এখানে এইটাই কাজ করছে হচ্ছে একটা আমি এগুলো বলবো পরে যে নিউজ ইভেন্টের সাথে কাজ করার জন্য কয়টা প্যাটার্ন আছে বা কী কী প্যাটার্ন আমার জন্য আমার অনেক পছন্দ বা কী কী প্যাটার্নে কাজ করতে হয়, এরকম নিয়ে ভিডিও বানানো পরে, এটা আরও পরে, ঠিক আছে, এখন অন্যান্য ভিডিওর দিকে যাওয়া উচিত। বাট এই বিষয়টা নিয়ে কথা বলা উচিত, কারণ এই নিউজ ইভেন্টে হয়তো আপনার বাঁচতে হইব, নয়তো নিউজ ইভেন্টে ট্রেড করে ভালো প্রফিট করতে হইব। সো আজকের ভিডিওতে মূলত এই বিষয়টা সম্পর্কে আলোচনা করতেছি। আর তারপরের ভিডিওর মধ্যে আপনারা কি চান যে আমি কেমন টাইপের রিস্ক ম্যানেজমেন্টের ভিডিও দেবো, আমার ব্যক্তিগত রিস্ক ম্যানেজমেন্টের ভিডিও দেবো, নাকি পুরো বাংলাদেশে বা পুরো পৃথিবীতে জনগণ যেই রিস্ক ম্যানেজমেন্ট বুঝে ওই রিস্ক ম্যানেজমেন্ট দিব, সেটা আপনাদের চাওয়ার উপরে ডিপেন্ড করতেছে, ঠিক আছে। তো আপনারা কি চাইতেছেন সেটার উপরে ডিপেন্ড করতেছে, কমেন্টে বলবেন। যদি বলেন যে ভাই আপনার মতো করে রিস্ক ম্যানেজমেন্টের ভিডিও দেন, যে আপনি কীভাবে রিস্ক ম্যানেজমেন্টের দেখেন, তাহলে আমি ওই অনুযায়ী ভিডিও দিব, নাহলে আজকে রিস্ক ম্যানেজমেন্টের ভিডিওটা আপলোড দিতাম আমি, ঠিক আছে। তো এখন বিষয় হইতাছে এই যে একটা হিউজ সেলিং আসছে একটা ট্রেন্ড হইয়া, ঠিক আছে। তো আমার এখান থেকে একটা বাইং প্রেশার আসবে, আমি ইজিলি জানি, জোন ড্র করে রাখছি, ট্রেড হইতাছে, মার্কেট প্রেশারে যাইতাছে। বাট যখন টাইমটা হয়েছে নিউজ ইভেন্টের, তখন অ্যাকচুয়ালি মার্কেটটা এই জায়গায় 6:30 বাজে ছিল, আমার এখনও মনে আসে 6:30 বাজে নিউজ ইভেন্টটা ছিল। আমি একটা কাজ করি, আমি একটু ফরেক্স ফ্যাক্টরির ভিতরে যাই, ঠিক আছে, ফরেক্স ফ্যাক্টরির ভিতরে যাই। এই যে ফরেক্স ফ্যাক্টরির ভিতরে আসলাম, আমাদের নিউজ ইভেন্টটা ছিল হচ্ছে এই যে 3 তারিখে ছিল, আমি হ্যাঁ 3 তারিখে ছিল। এই যে দেখেন, এই যে নিউজ ইভেন্টটা এনএফপি, নন ফার্ম এমপ্লয়মেন্ট চেঞ্জ। কেউ যদি বলে যে এনএফপি সম্পর্কে জানে না, ওরে সবাই মিলে গিয়ে জুতা খুললে মজা দিয়ে বেরোবেন, ঠিক আছে। আমি ভিডিও কিন্তু বহুত আগে দেখাই দিছি, প্রপার ওয়েতে দেখাই দিছি। আর আমি যেভাবে নিউজ ইভেন্টগুলো সম্পর্কে ডিটেল দেওয়ার ট্রাই করছি, পুরা সোনার বাংলাদেশে আমি কোনো ভিডিওর ভিতরে এখন পর্যন্ত দেখি নাই যেভাবে বোঝাই দিতে। সো এখন দেখেন আমি এখানে কি ডেটা দেখতেছিলাম, আমি ডেটাটা দেখি, যদিও ওখানে আরও আছে অ্যাভারেজ আওয়ারলি আর্নিং আনএমপ্লয়মেন্ট রেট, ঠিক আছে, আনএমপ্লয়মেন্ট রেট, আনএমপ্লয়মেন্ট ক্লাইমস, এই সবগুলা কিন্তু সেম, ঠিক আছে। তো ওইগুলো দেখা দরকার নাই, মেইন নিউজ ইভেন্টই আমার যেইটা, সেইটা হইতেছে এইটা, নন ফার্ম এমপ্লয়মেন্ট চেঞ্জ। কয়টা বাজে? সন্ধ্যার দিকে, 6:30 বাজে। আর মন রাখবেন, নিউ ইয়র্কের ভিতরেই সবচাইতে ইম্পর্টেন্ট নিউজ ইভেন্টগুলো আসে আর ওইগুলোর ইম্প্যাক্টগুলো পাওয়া যায় নিউ ইয়র্কের মধ্যে, ঠিক আছে। আর এটা কিন্তু অলরেডি নিউ ইয়র্কের টাইম স্টার্ট হয়ে যাওয়ার ওই সময়গুলোর ভিতরে পরে, ঠিক আছে। মানে ওই সময়ে নিউ ইয়র্কের সবাই রেডি হয় যে আমরা আসতেছি বড় ভাইয়েরা। তো বুঝতেই পারতেছেন, এটা কিন্তু জাস্ট এর আধা ঘন্টা পরেই নিউ ইয়র্ক স্টার্ট হওয়ার কথা, 7টা বাজে। সো এই টাইমটাও মোস্ট ইম্পর্টেন্ট আমার জন্য, 6:30, 7টা, 8টা, 9টা, এগুলো হেভি ইম্পর্টেন্ট টাইম। সো পরে মার্কেট সেশনের সময় আমি এই কথাগুলো বলবো, প্যারা নেই। মার্কেট সেশনের ভিডিও আমি চেষ্টা করবো যথেষ্ট পরিমাণে আমার মতো দেওয়ার মতো। সো দেখি। তো এখন কথা হইতেছে এই যে নন ফার্ম এমপ্লয়মেন্ট চেঞ্জ, এইটা দেখতে পারতেছেন। সো এইটার ডেটার একটু দেখেন তো কি আসছে, পজিটিভ ডেটা আসছে। কোন কারেন্সির জন্য একটু খেয়াল করি তো আমরা, ইউএসডি কারেন্সির জন্য। সো এখন যদি আমরা গোল্ডের ভিতরে ট্রেড করি, এক্স এ ইউ মানে কি গোল্ড, আর ইউএসডি মানে কি ডলার। এখন এই পেয়ার অনুযায়ী নর্মালি আমরা কি বুঝি, যেহেতু যখন বেস কারেন্সির শক্তি বেশি থাকবো, তখন বেস কারেন্সি বাড়বো, মানে মার্কেটের উপরের দিকে নিয়ে যাব, ঠিক আছে। বেস কারেন্সি যখন শক্তিশালী হবো মার্কেটের উপরের দিকে নিয়ে যাব, আর যখন কট কারেন্সি শক্তিশালী হবো মার্কেটে কই নিয়ে যাব, নিচের দিকে নিয়ে যাব। এক কথায় বেস কারেন্সি আপনি বাই করতেছেন মানে কট কারেন্সি সেল করতেছেন, আর কট কারেন্সি বাই করতেছেন মানে বেস কারেন্সি অটোমেটিক সেল করতেছেন। এটাই হইতেছে বিষয়, একটার সাথে একটা কম্পেয়ার করে। সো এই হিসাবে এখন আমরা কি বলি, যদি ইউএসডির শক্তি বাড়ে তাহলে ইউএসডি কোন দিকে যাইব, যেহেতু কট কারেন্সি নিচের দিকে যাইব, মার্কেটে কোন দিকে নিয়ে যাব, নিচের দিকে নিয়ে যাব। ওকে, এখন বিষয় হইতেছে এইখানে, আশা করি একটু বুঝছেন, এটা সবাই জানে আমি জানি তাও বললাম।
অনেকে নাও জানতে পারে। তো এখন বিষয় হইতাছে ডেটাটা কি আসছে, সবুজ ডেটা, পজিটিভ ডেটা। একটু প্রিভিয়াস ডেটাটা আমরা দেখি তো। 1,44,000 হচ্ছে কি প্রিভিয়াস ডেটা ছিল, 1,44,000। ওকে, এখন আমি কেন বাইংয়ের জন্য দেখতেছিলাম 1,11,000। ডিস্টেন্সটা একটু দেখছেন, ডিস্টেন্সটা একটু খেয়াল করছেন, 1,11,000, 1,44,000 থেকে। সো একটা হিউজ নেগেটিভ ইম্প্যাক্ট আমার ধ্যানের পসিবিলিটি ওরা তৈরি করে দিছে, হিউজ নেগেটিভ ইম্প্যাক্ট। কিন্তু ডেটাটা কি আসছে দেখেন, 1,47,000, মানে আমার তো ডেটাটা নেগেটিভ আসেই নাই, প্রিভিয়াস ডাটাতে কম আসেই নাই, বরং প্রিভিয়াস ডাটারেও আরও ছাড়ায় গেছে পজিটিভ হইয়া। শুধু এইটাই না, এইটা ছাড়াও আমার ব্যক্তিগত কিছু টাইপ আছে বা ব্যক্তিগত কিছু অ্যানালাইসিস আছে, ওই অনুযায়ী ট্রেন্ডের মধ্যে পড়ছে। মানে আমি এগুলো নিয়ে একটু পরে আলোচনা করবো। সো বুঝতে পারতেছেন যে কেন মার্কেটটা এতটুকু সেলিং আসছে আর কেন আমি বাইং ডিরেকশনে ট্রেডটারে খুঁজছি, নিউজ ইভেন্টারে খুঁজছি। কারণ আমার পূর্বাভাসটাই এরকম ছিল। পূর্বাভাস যারা দেয় ওরা তো আমার সাথে ভালো মার্কেটে বুঝে, তাই না? সো এখন কথা হইতাছে, চলেন আমরা একটু ডিরেক্টলি মার্কেটের দিকে যাই। সো ঘটনা বুঝতে পারতেছেন, আমার টার্গেট যা ছিল তার মানে এখানে ভ্যালিড টার্গেট ছিল। ইজিলি 100 পিপস আসলে বাকি যতটুকু বাকি থাকতো 40-50 পিপস তাইরে নাইরে কইরা আমার টেক প্রফিট পর্যন্ত, মানে আমার এই লেভেল পর্যন্ত মার্কেট আসতো। মানে আমার টার্গেট হচ্ছে এরকম, ইজিলি তো মার্কেট একটু আসতোই, একটু আইসাও আরও তাইরে নাইরে করে এখানে ট্যাপ করে দিত, এরকম চিন্তা ভাবনা ছিল। আর আমি লাইভলি বলতেছিলাম, আমি তখন যেই কথাগুলো বলতেছিলাম এখন এগুলা সত্যি আসবো না, আর এখন এগুলা বলতেও পারতো না, তখন সিচুয়েশনটা এরকম ছিল। তো কিচ্ছু করার নেই, যেটা গেছে গেছে। বাট এবার দেখেন বিষয়, পরে কি হইলো, মার্কেট যখন পজিটিভ ইম্প্যাক্ট আসছে তাহলে সেটা কার জন্য ভালো? গোল্ড আর ইউএসডির কারেন্সি পেয়ার যেহেতু যেহেতু হচ্ছে কি এক্স এ ইউ গোল্ড, আর একটা কি ইউএসডি, ইউএসডি। যেহেতু ইউএসডির ভিতরে পজিটিভ ইম্প্যাক্ট আসছে, সেটা ভালো ইউএসডির জন্য। ক্ষমতা কার? ডলারের। মার্কেট কই নিয়ে যাব? নিচে নিয়ে যাব। একদম ওই কাজটাই করছে, মানে 6:30 হওয়ার সাথে সাথে, ঠিক আছে, ডাটাটা আসছে একেবারে বুম। কয় মিনিট লাগছে একটা জিনিস খেয়াল করেন তো, মানে 1 মিনিটের ভিতরে মার্কেট এই জায়গায় চলে আসছিল, 1 মিনিটের মধ্যে। তারপরে বাকিটা 5 মিনিটে কনভার্ট করছে, আবার 5 মিনিট এটা, তারপরে 5 মিনিট, মানে 15 মিনিট। জাস্ট 15 মিনিটে মার্কেট অ্যারাউন্ড 400 পিপসের মতো মুভ দিছিল মনে হয়। আমি ভুলে গেছি, আমি একটু দেখি ডাটাটা কয় মিনিটে মুভ দিছিল, মন নাই। অ্যারাউন্ড কয়শো পিপসের মুভ দিছিল, 370। আমি একটু এইদিকে আনি, 370-80 মধ্যে দেখা যেতেছিল। ওকে, 380-র কাছাকাছি মুভ দিছিল। সো 380 পিপস জাস্ট 15 মিনিটে। তো যারা এইখানে এখন এতটুকু ইম্প্যাক্ট কেন আসলো, 400 পিপসের কাছাকাছি ইম্প্যাক্ট কেন আসলো, সেইটা হচ্ছে আমি একটু পরে বলতাছি, কারণ এখানে আমার কিছু নিউজ ইভেন্ট সম্পর্কে নিজের কিছু আমার ব্যক্তিগত আছে, সেগুলোর উপরে বলতাছি। সো আশা করি বুঝছেন যে এখানে নিউজ ইভেন্টের বিষয়টা কি হয়েছে। আমি একটু কাজ করি, আমরা একটা ভিডিও যে রেকর্ড করছিলাম ওইখান থেকে ইম্প্যাক্টটা যখন পড়ছে জাস্ট এতটুকু চালু করে দেয় একটু, ঠিক আছে? ওইটা দেখেন আগে নিউজ ইম্প্যাক্টের সময় কীভাবে ইম্প্যাক্টটা পড়ছিল। তো যারা এই নিউজ ইভেন্টের ইম্প্যাক্টটা দেখছেন, এখানে শিক্ষণীয় বিষয় হইতাছে দুইটা। একটা হচ্ছে, যদি নিউজ ইভেন্টের সময়ে এনি বাই চান্স আপনি একটা এন্ট্রি নিছেন, ওই এন্ট্রির টাইমে আপনি স্টপ লসটা দিতে পারেন না ট্রেড নেওয়ার সাথে সাথে, আর ওই টাইমে একজ্যাক্ট নিউজ ইভেন্টটা চলে আসলো, তখন কি হইতে পারে জানেন? এই যে একটা 400 পিপসের মুভ আইছে, আপনার যত বড় অ্যাকাউন্ট থাকুক না কেন, আপনার অ্যাকাউন্ট গ্লো করে ফেলাইতে পারে। এই একটা রিস্ক। সো নিউজ ইভেন্টটাকে বাঁচা শিখতে হইব। নিউজ ইভেন্ট খুব খতরনাক জিনিস, যদি কোনো সময় পইরা যান। এই জন্য যারা ট্রেড করে নিউজ ইভেন্ট সম্পর্কে জানা দরকার আছে, ফান্ডামেন্টাল জানা দরকার আছে। আর যেহেতু দরকার আছে, এই জন্য আমি এতগুলো দিন লাগায়া এই ফান্ডামেন্টাল বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, যাতে এটার ভ্যালিউটা সবাই বুঝতে পারে যে কারেন্সি লেভেলে কতটুকু এটার ভ্যালিউ আছে। ঠিক আছে? ওকে,
আর আমি ছাড়া যদি অন্য কাউরে দেখেন যে ফান্ডামেন্টাল নিয়ে কথা বলে, এত বছর যেহেতু কেউ বলে নাই, কেউ বলবেও না, এত বছর যাবত যেহেতু কেউ ফান্ডামেন্টাল নিয়ে কথা বলেও নাই, আর যদি কেউ বলেও কন্টেন্ট তৈরি করব, শিক্ষণীয় না, কন্টেন্ট তৈরি করব যেটা দেখতে পারবেন, এই কত সুন্দর দেখতে, কি সুন্দর গ্রাফিক্স, ওই গ্রাফিক্সই দেখেন আপনারা। ঠিক আছে, তো এখন কথা হইতাছে যে বিষয় এখানে একটা শিক্ষণীয় পাইলেন। দ্বিতীয় বিষয় কি শিক্ষণীয়, যে যদি নিউজ ইভেন্টের মধ্যে আপনার স্টপ লসও পড়ে না, এই যে স্টপ লস সেট করছেন মনে করেন, এই স্টপ লস সেট করার পরও 1 মিনিটে যে নিউজ ইভেন্টের একটা বাড়ি মারে না, হাই ইম্প্যাক্টের নিউজগুলো যে বাড়ি মারে, ওই একটা বাড়িতে স্লিপেজ নামের একটা ওয়ার্ড আছে নিউজ ইভেন্টের, ওই স্লিপেজ হইয়া আপনার অ্যাকাউন্টের থেকে আরও বহু ডাবল লস। ধরেন যে আপনার এই জায়গায় কত নিছেন, 30 পিপসের স্টপ লস ছিল, স্লিপেজের কারণে আপনার স্টপ লস খাইব 70 পিপসের। এরকমটা আমার সাথে হয়েছে, আমি স্টপ লস দেওয়ার পরেও। তো আমি এখানে যেহেতু আমার সাথে হয়েছে এই কারণে আমি বললাম। তো অনেকে বিশ্বাস করবো, অনেকে করবো না, বিশ্বাস না করলে আপনার ইচ্ছা, বিশ্বাস করলেও আপনার ইচ্ছা, আমার দেওয়ার বিষয় না এগুলা। সো এই দুইটা বিষয় শিক্ষণীয় আছে। আরেকটা বিষয় শিক্ষণীয় কি, সেটা হচ্ছে যদি নিউজ ইভেন্ট সম্পর্কে নলেজ বানাইতে পারি, তাহলে এই লসটা প্রফিটে কনভার্ট হইব। বুঝতে পারছেন তো? আর নিউজ ইভেন্ট থেকে কিন্তু যেগুলো নর্মাল নিউজ ইভেন্ট, ঠিক আছে, দুই ধরনের, একটা হাই ইম্প্যাক্ট, একটা লো ইম্প্যাক্ট। সো হাই ইম্প্যাক্টের নিউজ ইভেন্ট আসা মানে হইতেছে আপনি আরামসে 100 পিপস থেকে 150 পিপস ইজিলি, 100 পিপস থেকে 150 পিপস ইভেন্ট থেকে একটা মোমেন্টামে অল্প কিছু সময়ের ভিতরে আর্ন করতে পারবেন। এর চেয়ে তো বেশি দেয়, আমি জাস্ট বললাম মিনিমাম তো 100 পিপস আসেই। তো আরেকটা হচ্ছে লো ইম্প্যাক্ট, যেটা কি করে একটা লং টার্মে, এইখানে দেখেন 15 মিনিট না, 15 মিনিট না, আরেক যে শর্ট টার্ম যেটাগুলো আছে একটু একটু স্লোলি নিউজ ইম্প্যাক্ট আসে, হাই ইম্প্যাক্ট, আর একটা হচ্ছে লো ইম্প্যাক্ট। সেটা কি করে 30 মিনিট থেকে 1 ঘন্টা যাবত, 1 ঘন্টা, 30 মিনিট থেকে 1 ঘন্টা যাবত একটা ইম্প্যাক্ট ফেলে, আস্তে 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 ইম্প্যাক্ট ফেলে। সো ওইটা দেখা গেছে যে এত বেশি একটা ইম্প্যাক্ট দেয় না, তাও মোটামুটি ট্রেন্ডের সাথে হইলে। তো আমি এগুলো নিয়ে একটু পরেই কথা বলতেছি। সো একটা কাজ করি চলেন, এবার আমরা ডিরেক্টলি আমগর যে বিষয়গুলো নিয়ে শেখা দরকার, বা আমি যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা দরকার, এই ভিডিওটা মেক করতেছি, ওই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করি। ঠিক আছে, এই ভিডিওটা মেক করার কারণ হইতেছে এই কয়েকটা বিষয়ের কারণে। আপনার যে এতদিন যাবত যে ফান্ডামেন্টাল নিয়ে বললাম, নিউজ ইভেন্ট সম্পর্কে আলোচনা করলাম, চিল্লাচিল্লি করলাম, ওইগুলা সম্পর্কে একটু ধারণা নেওয়া উচিত আপনাদের। এইগুলো হচ্ছে আমার ব্যক্তিগত বিষয়, যেগুলো আমার আপনাদের জানানো উচিত, যেগুলো আপনাদের জানানো উচিত আমার দায়িত্ব। সো এগুলো নিয়ে একটু কথা বলি, যে নিউজ ইভেন্টের যে ইম্প্যাক্ট, সেইটার উপর এখন আমরা কিছু বিষয় শিখব। এখন কথা হইতেছে এই নিউজ ইভেন্টারে আবার কিন্তু দুইভাবে মানুষ ভাগ করে। দুইভাবে মানুষ ভাগ করে কিনা জানি না, বাট আমি দুইভাবে ভাগ করি। একটা হচ্ছে কি লং টার্ম, একটা হচ্ছে কি লং টার্মের মার্কেটের ফান্ডামেন্টাল, আর একটা হচ্ছে শর্ট টার্মে মার্কেটের ফান্ডামেন্টাল। ফান্ডামেন্টাল কি এই নিউজের ইম্প্যাক্টগুলো। সো লং টার্ম কি, শুরুতে আমি লং টার্ম নিয়ে একটু কাউকাও করি, আমার কাউকাও করতে অনেক ভালো লাগে, সরি মজা করতেছি। সো লং টার্মের এই ফান্ডামেন্টাল মানে কি, যখন একটা কারেন্সির প্রত্যেকটা সেক্টরের ভিতরে প্রপার ওয়েতে ওয়ার্ক করে আর সব কিছু পজিটিভ থাকে, কোন ওয়েগুলা বা কোন সেক্টরগুলা, যেগুলো আমি নিউজ ইভেন্টের ভিতরে বুঝে আসছি, হইতে পারে সেটা এনএফপি লেভেলে, সিপিআই লেভেলে, জিডিপি লেভেলে, ঠিক আছে। তো বুঝতেই পারতেছেন আনএমপ্লয়মেন্ট, এমপ্লয়মেন্ট, যত ধরনের বিষয় আছে, ইনফ্লেশন রেট, সব দিকে মার্কেটটা ভালো করে গ্রো করে, ওদের পুঁজি বাজারে ভালো করে গ্রো করতেছে, সবগুলা সেক্টরে খুব ভালো করতেছে, তখন ওইটা কি হয়, একটা লং টার্মের ফান্ডামেন্টাল ইস্যুতে তৈরি হয়। আর লং টার্ম ওই কারেন্সিটা ওই ডিরেকশনে শিফট করে, যদি ভালো হয় ভালো ডিরেকশনে শিফট করে, খারাপ হইলে খারাপ ডিরেকশনে শিফট করে। যেমন ইউএসডির কারেন্সি সম্পর্কে যদি বলি, গোল্ড এতটুকু উঠছে কেন এটা বলতে পারেন? কারণ অনেকেই জানে না যে আমেরিকান ডলারের ভ্যালিউ ডে বাই ডে অনেক ইনফ্লেশনে ভুগতেছে। ওরা এত পরিমাণে ডলার ছাপাইছে লাস্ট, ওরা বহুত, মানে এটা জিও পলিটিক্যাল ইস্যুতে চলে যায়, আমি কারণে বলতেছি না, বাট মনে করেন যে ডলারের ভবিষ্যৎ খুবই হুমকির মুখে আছে। আর এইখানে আরেকটা বিষয় বলা যায় যে যদি পরবর্তী বিশ্বযুদ্ধ হয়, সেটা একমাত্র আমেরিকার কারণে হইব। আর এইখানে কয়েকটা জিনিস রিলেটেড থাকবো, একটা হচ্ছে কি ওদের কারেন্সি, দ্বিতীয়টা হচ্ছে গোল্ড, তারপর এটা হচ্ছে অয়েল। এই তিনটা বিষয় হচ্ছে কি বিশ্বযুদ্ধের সাথে, তৃতীয় বিশ্বযুদ্ধের সাথে কানেক্টেড থাকবো। আর হচ্ছে যতবার বিশ্বযুদ্ধ হয়েছে, যারা আমার কারেন্সি সম্পর্কে গল্পটা শুনছিলেন, তারা একটা জিনিস খেয়াল করবেন, যতবার বিশ্বযুদ্ধ হয়েছে ততবার কি হয়েছে, এক একটা রুলিং স্টেট চেঞ্জ হয়েছে। মানে কি পৃথিবীর যারা কন্ট্রোল করবো যে ক্ষমতা, পৃথিবীর বস, ওরা চেঞ্জ হয়েছে। সো তৃতীয় বিশ্বযুদ্ধ হইব এই ক্ষমতার লড়াই, পৃথিবীর বস হওয়ার লাইগা। আর আমি মনে করি এখনও একটা সেক্টরের দিকে
পুরাপুরি আটকাইতে পারতেছে না সেটা অয়েল সেক্টরে। সো যেইটা এখন মিডল ইস্টে একটা কাহিনী চলতেছে, যতদিন পর্যন্ত ইরানের হাতে বা মুসলিমগর হাতে বা মিডল ইস্টের ভিতরে পারমাণবিক না আসতেছে ততদিন পর্যন্ত বিশ্বযুদ্ধের আশা করবো না। আর যদি ইরানের হাতে বা পারমাণবিক আইসা পরে ওই দিন থেকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে দিন গণনা শুরু করতে হইব, এটা শিওর। ঠিক আছে, কারণ পরের বিশ্বযুদ্ধের সাথে ডিরেক্টলি কানেক্টেড হচ্ছে আমেরিকা, ওদের ডলার, তারপরে কি গোল্ড, তারপরে হচ্ছে তেল। সো এগুলো মিলাই রেখেন, ভবিষ্যতে কামে লাগবে এগুলো যদিও জিও পলিটিক্সে চলে যায়। সো এগুলো হচ্ছে লং টার্ম ইস্যু। যেমন ধরেন যখন আমি যে লং টার্ম ইস্যুটা বললাম, যেমন চায়না একটা দেশ, হ্যাঁ, ওদের কারেন্সির দিকে যদি আপনি তাকান, পৃথিবীর টপ এক্সপোর্টেড দেশের ভিতরে ওরা টপ। ওদের প্রত্যেকটা সেক্টর যেগুলো আছে, ঠিক আছে, এমপ্লয়মেন্ট রেট থেকে শুরু কইরা জিডিপি লেভেল, তারপরে এক্সপোর্ট লেভেল, ঠিক আছে, তারপরে হইতেছে আপনার ধরতে পারেন যে ওদের যে ইনফ্লেশন লেভেল, শ্রমবাজার, তারপরে তারপরে হচ্ছে ওই যে স্টক থেকে শুরু করে, মানে যতগুলা সেক্টর আছে ওদের প্রত্যেকটা স্ট্রাকচার ওয়েতে ওরা মেনটেন করে, প্রত্যেকটার গ্রোথ ভালো। সো যেই দেশের প্রত্যেকটা জায়গায় গ্রোথ ভালো, জিডিপি লেভেল ভালো, মানুষগুলা প্রপার ওয়েতে প্রত্যেকটা খাত থেকে সার্ভিস পাইতেছে, প্রচুর পরিমাণে ভ্যালিড জিনিস তৈরি করতে পারতেছে, এক্সপোর্টের দিকে আগাইতে পারতেছে, সো ওদের তো ভ্যালিউ বাড়বই। ওদের তো লং টার্মে কারেন্সির ফান্ডামেন্টাল ইনক্রিজ হবে, তাই না? এখন অগর লাগে যদি আপনি বাংলাদেশ, আপনারা আমার সোনার বাংলাদেশের মতো যদি চিন্তা করেন বা আমগর দেশের যদি কম্পেয়ার করি, তাহলে একটা চিন্তা করেন তো, আপনি কোনোদিন আশা করবেন যে আমগর দেশের কারেন্সির ভ্যালিউ বাড়বো? কারেন্সির ভ্যালিউ বাড়বো কেমনে, বরং কারেন্সির ভ্যালিউ এরা খায়া দিতেছে ওরা। আপনি নিজে একটা জিনিস খেয়াল করেন, দেশ থেকে টাকা পাচার করতেছে, দেশ থেকে বৈদেশিক মুদ্রা কেমনে আনতেছে, একটা কারেন্সির ভ্যালিউ তো বাড়বো বৈদেশিক মুদ্রা বেশি আনতে পারলে, তাই না? সো রিজার্ভ কেমনে বাড়াইবো? প্রপার ওয়েতে কি যে জিডিপি তৈরি হইতেছে ওইদিকে কি প্রপার ওয়ে প্রত্যেকটা খাতের দিকে নজর দিতেছে? ওরা নিজে করে প্যাড নিয়ে বড়া নিয়ে ব্যস্ত। দেন হচ্ছে কি করতেছে যে গার্মেন্টস শিল্প আছে, যেটা একটা বৈদিক মানে এক্সপোর্ট লেভেলের সাথে ডিরেক্টলি কানেক্টেড, ওইটার দিকে ভালো করে খেয়াল দিতেছে না, খামখেয়ালি করতেছে। ফ্রিল্যান্সারের যে সেক্টরটা আছে, প্রবাসীর যে সেক্টরটা আছে, এই বিষয়গুলো নিয়ে ওরা কোনো মাথা ঘামায় না, অথচ দেশটারে টিকায় রাখছে হচ্ছে এইগুলা। এটা যারা বুঝে, মানে কি কমু। সো এই এখন আপনি বাংলাদেশের ওই একটা লং টার্মে ভালো চিন্তা করবেন যে এই কারেন্সিটা লং টার্মে কি ভালো পজিটিভ দিকে যাবো না নেগেটিভ দিকে যাবো, নাকি ওরকম একটা দেশ নিয়ে চিন্তা করবেন যার প্রত্যেকটা সেক্টরে ভালো করে ইমপ্রুভমেন্ট হইতেছে, পজিটিভ ডেটা আসতেছে। সো এইটাই হইতেছে একটা লং টার্ম চিন্তা ভাবনা, যেগুলা এই সবগুলা নিউজ ইভেন্ট যে ওই দেশের ডেটাগুলা দিতেছে, ওই সবগুলা ডেটারে একটা জায়গায় একত্রিত কইরা প্রপার ওয়েতে অ্যানালাইসিস করে একটা লং টার্মের চিন্তা ভাবনা পাওয়া যায় যে ওইটা কোন দিকে যাইতেছে, কেমন অবস্থায় আছে। আশা করি মোটামুটি বুঝতে পারছেন লং টার্ম ইস্যুটা কী জিনিস এখানে। আর শর্ট টার্মটা কি, যখন নিউজ ইভেন্টটা আসে সাথে সাথে যে মার্কেটের উপর একটা ইম্প্যাক্ট পড়ে, সেটা হইতেছে শর্ট টার্ম ইম্প্যাক্ট। আশা করি শর্ট টার্ম ইম্প্যাক্টটা কী সেটা বুঝতে পারতেছেন। শর্ট টার্ম ইম্প্যাক্টটা হইতেছে, ধরেন যে একটা নিউজ ইভেন্ট মার্কেটের মধ্যে রিলিজ হইলো 6:30 বাজে, আমি যেটা ভিডিওর মধ্যে দেখাইলাম, তখন কি হইলো, এই ডেটাটা আসার পরে সাথে সাথেই কারেন্সির ভিতরে যে ইম্প্যাক্টটা পড়বো, ওইটা হইতেছে শর্ট টার্ম ইম্প্যাক্ট, যেটা অনেক বড় বড় ইনভেস্টর লেভেলে যারা ইম্প্যাক্টটা ফালায়, ঠিক আছে? তো বুঝতে পারতেছেন। তো এখন বিষয় হইতাছে এইটা যে শর্ট টার্ম ইম্প্যাক্টের আবার কিন্তু কিছু ক্যাটাগরি আছে। কি ক্যাটাগরি? একটা হইতাছে এই শর্ট টার্ম ইম্প্যাক্টটা যে মার্কেটের মধ্যে পড়বো, সেটা হইতাছে ইম্প্যাক্টটা পড়বো একটা হয়তো বা ট্রেন্ডের ডিরেকশনে পড়বো, অথবা ট্রেন্ডের অপোজিট ডিরেকশনে পড়বো। মানে এই শর্ট টার্ম যেই ইম্প্যাক্টটা আছে, নিউজ ইম্প্যাক্টটা, সেটা দুইটা ওয়েতে পড়ে। একটা হচ্ছে ট্রেন্ডের ডিরেকশনে নিউজ ইম্প্যাক্টটা চলে আসে, আর একটা হচ্ছে ট্রেন্ডের অপোজিট ডিরেকশনে নিউজ ইম্প্যাক্টটা পড়ে। সো আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা দেখছি, যে ট্রেন্ডের ডিরেকশনে যখন নিউজ ইম্প্যাক্টগুলো পড়ে, সেইগুলা নিউজ ইম্প্যাক্ট থেকে অনেক ভালো একটা রেজাল্ট পাওয়া যায়, অনেক ভালো একটা ডিরেকশন পাওয়া যায়, অনেক ভালো একটা মোমেন্টাম পাওয়া যায়, ভালো একটা প্রফিট পাওয়া যায়। আর যেগুলো দেখা গেছে যে ট্রেন্ডের অপোজিট ডিরেকশনে নিউজ ইভেন্টগুলা পড়ে, সেইগুলার ডেটাগুলা মানে এত বেশি একটা ভালো একটা মুভ আশা করা যায় না, বা এত ভালো একটা মানে ইম্প্যাক্টের আশা করা যায় না। হ্যাঁ, তবে ট্রেন্ডের অপোজিটে কিছু নিউজ ইম্প্যাক্ট আছে যেগুলা খুব ভালো দেখা যায়। ট্রেন্ডের অপোজিটে মনে করেন যে ম্যাক্সিমাম টাইম নিউজ ইভেন্ট আসলে আপনি দেখতেই পারতেন না যেখানে কোনো নিউজ ইভেন্ট আসছে কিনা। বাট কিছু নিউজ ইভেন্ট আছে যেগুলো ট্রেন্ড যেইভাবেই থাকুক না কেন ট্রেন্ডের অপোজিট ডিরেকশনে লড়ায় ফেলায়, যেমন এফওএমসি, এনএফপি, সিপিআই। ভালো ডেটার যদি গ্যাপ থাকে, বিশেষ করে এফওএমসির নিউজগুলা মানে কুবায় আলু লাগায় এলায়, ঠিক আছে? সো বুঝতে হইব যে
এই দুইটা টাইপ। আমি এইগুলো আমার ব্যক্তিগত চিন্তা ভাবনা, ব্যক্তিগত অ্যানালাইসিস, দ্যাটস এইগুলো বলতাছি। এগুলো দুনিয়ার কেউ শিখাইতেও পারতো না, বলতেও পারতো না। এখন পর্যন্ত কোনো মেন্টর বলতে পারে নাই, শিখাইতে পারে নাই, দেখাইতেও পারে নাই। সো বুঝতে হবে এই বিষয়গুলো। আর আমি যে রেকর্ডটা করছিলাম সেই রেকর্ডটা আফসোস যে আমি পুরাপুরি দেখাইতে পারলাম না। অনেক অনেক দুঃখিত যে আমি পরবর্তীতে ভবিষ্যতে যেহেতু প্লেলিস্ট তৈরি করতেছি, ভবিষ্যতে ইনশাল্লাহ এটা সম্পর্কে আমি দেখাই দিব, কোনো সমস্যা নেই। টুকটাক দেখলে অভিজ্ঞতা, আগে অভিজ্ঞতা পাইতে হইব, দেখতে হইব, বুঝতে হইব, তারপরে আপনি পারবেন। সেটা অনেক অনেক কিছু কাহিনী আছে এখানে। তো এই কারণে আর আমি মনে করেন যে প্র্যাকটিক্যালি বিশ্বাস করি, ঠিক আছে। তো আমি কিছু করার নেই, তো ট্রাই করি আর কি, চেষ্টা করি। তো যতটুকু আল্লাহর ভরসা, দেখা যাক। তো এখন হইতাছে এই যে আমরা ট্রেন্ডের অপোজিট ডিরেকশন বুঝলাম, এটা হচ্ছে বুঝলেন যে কোন নিউজ ইভেন্টগুলা দেখা যেতে পারে। তো একটা আমার অভিজ্ঞতা মতো আমি যেটা দেখছি, এই ট্রেন্ডের অপোজিট ডিরেকশনে নিউজ ইভেন্ট যদি হাই ইম্প্যাক্টেও পড়ে, সেইটা ডিউরেশনটা একটা বেশি হয় না। যতটুকু পর্যন্ত নিউজ ইভেন্টের ইম্প্যাক্ট থাকে, ততটুকু পর্যন্তই একটা ইম্প্যাক্ট দিয়া পরে আবার নিজের মতো চলা শুরু করে। সো এই কারণেই সবচাইতে ভ্যালিড আর সবচাইতে মজাদার নিউজের ট্রেড করে মজা হইতেছে ট্রেন্ড ডিরেকশন। যদি খালি এই ট্রেন্ডের ডিরেকশনে আপনি নিউজ ইভেন্টগুলো পান, তাহলে বুঝবেন যে ভাই আপনার চান কপাল, দৌড় দিয়া গিয়া পাশের বাড়ির ভাবির কপালের মধ্যে কপালটা ঘষা দিয়ে আয় পড়েন। তাহলে আমরা এটা বুঝলাম যে ট্রেন্ডের ডিরেকশন একটা, ট্রেন্ডের অপোজিট ডিরেকশন এটা। শর্ট টার্মের ভিতরে এই দুইটা চিন্তা ভাবনা আমরা করতে পারি। ওকে, এখন এই যে ট্রেন্ড ডিরেকশন, এই যে ট্রেন্ড ডিরেকশন, এই ট্রেন্ডের ডিরেকশনে যখন নিউজ ইভেন্ট আসবো, সেইটারে আবার দুইটা ক্যাটাগরিতে আমি ভাগ করি। একটা হইতাছে কি ফাস্ট ইম্প্যাক্ট, আরেকটা হচ্ছে স্লো ইম্প্যাক্ট। এবার এই দুইটা সম্পর্কে আমি একটু কথা বলি, ফাস্ট ইম্প্যাক্ট আর স্লো ইম্প্যাক্ট। এই যে ভিডিওটা আমি একটু আগে দেখাইলাম, যে দেখতেই পারতেছেন যে 5 মিনিটের ভিতরে কি একটা, মানে একটা 5 মিনিট তো দূরেই থাক, 5 মিনিটের ক্যান্ডেল ছিল, বাট 1 মিনিটের ভিতরে মার্কেটটা অ্যারাউন্ড কয়েকশো পিপস মুভ দিয়ে দিছে। 1 মিনিটের ভিতরে টাস করে জাস্ট একটা বাড়ি মারছে। এইটা হচ্ছে ফাস্ট ইম্প্যাক্ট, ট্রেন্ডের ডিরেকশনে পড়ছে ফাস্ট ইম্প্যাক্ট, আর মুভটা দেখছেন। আরেকটা হচ্ছে কি স্লো ইম্প্যাক্ট। আর এই ফাস্ট ইম্প্যাক্ট সম্পর্কে যদি আরেকটু বিষয় বলি, সেটা হচ্ছে ফাস্ট ইম্প্যাক্টের যে বিষয়টা, সেটা হচ্ছে কি ফাস্ট মানে 10 থেকে 15 মিনিট। এই ফাস্ট ইম্প্যাক্টটা কি হয়, 10 থেকে 15 মিনিটের মধ্যেই নিউজের যে একটা ইম্প্যাক্ট, যে একটা ক্ষমতা, সেটা দেখায় দিব। যেটা গত ইয়ার ভিতরে দেখছেন, যেটা এই রেকর্ডিং করছে যে ভিডিওটা, সেটার মধ্যে মোটামুটি দেখছেন। আর আরেকটা হচ্ছে স্লো ইম্প্যাক্ট। স্লো ইম্প্যাক্টটা কি, আপনার ট্রেন্ডের ডিরেকশনই থাকবো, বাট ওই ডিরেকশনের সাথে নিউজের ইম্প্যাক্টটা স্লোলি স্লোলি আসবো। দেখা গেছে যে এই স্লো ইম্প্যাক্ট যেটা পড়ে নিউজের মধ্যে, সেটা হচ্ছে 30 থেকে আমার দেখা মতো 1 ঘন্টা পর্যন্ত, 1 ঘন্টা, ওই ধরেন যে 1 ঘন্টা পর্যন্ত, 30 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত এই সময়ের ভিতরে ইম্প্যাক্টটা পড়ে। 1 ঘন্টা হয় না, মূলত 30 থেকে 40 মিনিট সর্বোচ্চ। সো এটা হচ্ছে স্লো ইম্প্যাক্ট, বাট ট্রেন্ডের ডিরেকশনে নিউজের ইম্প্যাক্টটা একটু প্রপার ওয়েতে একটু শক্তিশালীভাবে পড়ে, বাট বোঝা যায় যে হ্যাঁ নিউজের ইম্প্যাক্টটা এদিকে ধাক্কাইতেছে, মার্কেটটারে ধাক্কাইতেছে। যদি 1 মিনিটের ক্যান্ডেল স্টিকে যান, মাঝে মধ্যে দেখবেন যে নিচের দিকে খালি গ্যাপ ডাউন ক্যান্ডেল একটু প্রচুর পরিমাণে তৈরি হয়েছে। তো এটা হচ্ছে বিষয়। বা ক্যান্ডেলগুলো দেখলে বোঝা যায় এখানে একটা নিউজের ধাক্কা আছে। সো এই হইতেছে নিউজ ইভেন্ট সম্পর্কে, নিউজ ইভেন্টের ইম্প্যাক্ট সম্পর্কে বেশি ধারণা কিছু, ঠিক আছে। তো পরবর্তীতে আমি ট্রাই করবো, যেহেতু একটা প্লেলিস্ট তৈরি করে দেবো। আমি সময় পাইতেছি না ভাই, আমার সময়ের খুব অভাব। নাহলে যদি সময় থাকতো, একটা জিনিস কল্পনা করেন, একটা মানুষের কাছে সময় থাকলে কি ওই মানুষ রাইতে 3টা বাজে ভিডিও আপলোড দেয়? কোন ইউটিউবার আছে যে রাইতে 3টা বাজে ভিডিও আপলোড দেয়? আমি সময় পাই না, সিরিয়াসলি। আমি আমার নিজের টাইম দিই আগে, ঠিক আছে। আমি জানি এই দুনিয়ার ভিতরে যদি আমি খালি আমার নিজের টাইম দিই, ওই টাইমে আমার কোনো লস নাই। আর আমি আমার সারা দুনিয়ার ভিতরে একমাত্র আল্লাহর সারা যদি কোনো জায়গায় টাইম দেই, আমি আমার সারা আর আল্লাহর সারা যদি কোনো জায়গায় টাইম দেই, ওই টাইমটা আমার ওয়েস্ট। এটা আমি খুব ভালো করে জানি, আমার লাইফে অনেক আগে আমি শিখে গেছি। দ্যাটস ওয়াই আমি আগে আমার নিজের টাইম দিই, তারপরে অন্যদিকে চিন্তা করি, ঠিক আছে। এটা অনেক খারাপ লাগতে পারে, আমি অনেক দুঃখিত এটার জন্য। বাট আমি ট্রাই করি রাইতে 3টা বাজুক 4টা বাজুক ভিডিও আপলোড দেওয়ার লেগে ট্রাই করি, ফ্রি টাইম হইলে। তো এখন হইতাছে এটা বুঝলাম যে নিউজ ইভেন্ট সম্পর্কে আর ট্রেন্ডের ডিরেকশনটা আমার জন্য অনেক ম্যাটার করে নিউজ ইভেন্টের সঙ্গে যখন আমরা কাজ করবো। তো এখন হইতাছে বিষয় যে করণীয় কি। এই প্রশ্নটা আমি কেন রাখলাম যে করণীয় কি। আপনার করণীয় বিষয় হইতাছে একটাই, প্রত্যেক মাসের যদি নিউজ ইভেন্টটা আপনার নজরে রাখতে চান, বাঁচতে চান নিউজ ইভেন্ট থেকে, বা নিউজ ইভেন্টে ট্রেড করতে চান, আমি যেই হাই ইম্প্যাক্টের নিউজগুলো সম্পর্কে বুঝাইছি, আপনার প্রথম কাজ হইতেছে প্রত্যেক মাসের 1 তারিখ হইব একটা কাগজ নিবেন, ঠিক আছে। একটা কাগজ নিবেন, নিয়ে কি করবেন, 1 তারিখ থেকে শুরু কইরা 30 তারিখ হোক অথবা 31 তারিখ হোক, ওই তারিখ পর্যন্ত কবে, কয় তারিখে, হ্যাঁ ধরেন যে প্রথমে এখানে কি তারিখ ছিল, কয়টা বা কি নিউজ ইভেন্ট, ধরেন যে এনএফপি,
1 তারিখ এনএফপি নিউজ ইভেন্ট, তারপরে হইতাছে কয়টা বাজে 6টা 30 মিনিটে, কি বারে বুধবারে থার্সডে। এইভাবে কি করবেন লাইন বাই লাইন আকারে 30 দিনের 30টা লাইন হইব। এখন এই 30 দিনের 30টা লাইনের ভিতরে এমন হইতে পারে কোনো দিন নিউজ ইভেন্ট নাই, সমস্যা নাই, এনএফিরও নাই, সিপিআইয়েরও নাই, এফওএমজিরও কোনো নিউজ নাই, কাটা রেড ইম্প্যাক্টের নিউজ, অনলি রেড ইম্প্যাক্ট, আমি যেগুলো ভিডিওর ভিতরে দেখাইছি ওই নিউজগুলা, ঠিক আছে। ধরেন যে একবারে 7 তারিখ একটা নিউজ ইভেন্ট আছে, সেটা হইতেছে সিপিআই, তাহলে সিপিআই এর একটা নিউজ ইভেন্ট আছে, সেটা হইতেছে কয়টা বাজে, অ্যারাউন্ড 7টা বাজে নিউজ ইভেন্ট আছে। কি বারে, ধরেন যে বুধবারে উইডনেসডেতে, ঠিক আছে, এই উইডনেসডেতে তারিখ, তারিখ তো শুরুতেই লেখছেন, নিউজ ইভেন্টের নাম, ঠিক আছে। এবারে কয়টা বাজে, 7টা বাজে যেমন লিখলাম এখানে, কয়টা বাজে কি বারে, তাহলে সব কিছু ডেটা আছে। এইভাবে পুরাটা 31 তারিখ পর্যন্ত লিস্ট করবেন। এখন অনেকে বলবো ভাই কেমনে বার করবো, ফরেক্স ফ্যাক্টরিতে যাইবেন, যেমন নতুন মাস আসছে, আমি একটা কাজ করি, এই সবগুলো আমি একটু হোমে যাই, এগুলো একটু ডিলেট, এগুলো একটু আপাতত ডিলেট করি, ডিলেট না করে এগুলো একটু হাইড করি, না হাইড করে দিতে পারতাম না, ডিলেটই করি। সো একটু এই যে আসলাম, এখন দেখেন এখানে কয় তারিখ, 7 তারিখ না, আমি ডিরেক্টলি 1 তারিখ থেকে দেখাই। এই যে 1 তারিখ, 1 তারিখের ভিতরে আমার প্রয়োজনীয় কোনো নিউজ ইভেন্ট আছে কিনা সেটা দেখবেন। ওকে, দেখা শেষ, 2 তারিখে যাবো, নেক্সট ক্লিক করলাম। নেক্সট কীভাবে হইব, এই যে এই বাটনটার ভিতরে ক্লিক করলেই 2 তারিখে, এই যে দেখেন 2 তারিখের ডেটা, এই যে জুলাইয়ের 2 তারিখ 2025, এই বাটনটার ভিতরে ক্লিক করবেন। এই যে পুরো ডেটা আসছে, আপনি এই যে টাইম দেখেন, কি বার কয় তারিখ, নিউজ ইভেন্টের নাম কি, জাস্ট একটুক পরে নিউজ ইভেন্টের দিনে দেখবেন পজিটিভ আইতে পারে না নেগেটিভ আইতে পারে, পূর্বাভাস কি আছে না আছে, ঠিক আছে। সো এইভাবে খালি ক্লিক কইরা চেঞ্জ করে ডেটাগুলো দেখবেন 31 তারিখ পর্যন্ত। কি করবেন তাহলে এই জায়গায় করণীয় কি, এই জায়গায় করণীয় হইতাছে, এই জায়গায় করণীয় হইতেছে আপনার এরকম একটা কাগজের ভিতরে জাস্ট একটা লিস্ট করবেন। তারপরে আপনি যেই জায়গায় বসে ট্রেড করেন সবসময় বা ট্রেডিং প্র্যাকটিস করেন, ওই জায়গায় এটা লাগায় রাখবেন। বিশেষ করে যারা লাইভ মার্কেটে অলরেডি ট্রেড করা শুরু করছেন ওদের জন্য। হয়তোবা নিউজ ইভেন্টে বাঁচতে হইব আপনার, অথবা নিউজ ইভেন্টে ট্রেড করতে হইব আপনার, এই দুইটা কারণে। বাঁচতে গেলেও আপনার এটা সম্পর্কে ধারণা থাকা লাগবে যে আজকে এই হাই ইম্প্যাক্টের নিউজ ইভেন্ট মার্কেটে আছে, এই সময়ের ভিতরে আমি ট্রেড থাকলেও একটু সাবধানে থাকবো, অথবা এই সময়ের ভিতরে ট্রেড আছে, আমি ট্রেড পাই নাই আজকে, তাহলে নিউজ ইভেন্টের সময় একটা রিস্ক নিতে পারি, ঠিক আছে। তো এইটা হইতেছে বিষয়। তো এইভাবে কাগজটা করার পরে যেখানে ট্রেড করবেন সেখানে ফালায় রাখবেন, যাতে সব এই পুরা মাসে কি হইতে পারে, নিউজ ইভেন্ট কখন কয়টা বাজে, কি নিউজ ইভেন্ট আছে, হাই ইম্প্যাক্টের যে নিউজ ইভেন্টগুলো সেগুলো আপনি জানা থাকলো আপনার, আপনি বুঝলা যাবেন যে এত তারিখে নিউজ আছে। বাট একটা কাগজ যদি কমপ্লিট থাকে পুরো মাস শুরু হওয়ার শুরুতে আপনার কাছে, তাহলে আপনার কোনো সমস্যা নাই। আমি কেমনে জানলাম, আমি তো রেকর্ড করছি, বাট আমি তো কিছু কিছু করার নেই, আমি ভয়েসের ভিতরে সমস্যা হয়েছে, বাট আমি কিন্তু রেকর্ডিংয়ের একটু ক্লিপস দেখাই দিছি। সো আমি কিন্তু জানি, কারণ কি আমি ফলো করি, এই পুরাটা আমার নিজের তৈরি করা একটা এনভায়রনমেন্ট। সো আপনি ট্রেডিং করতে গেলে আপনার এনভায়রনমেন্ট তৈরি করতে হবে, আর আপনার এনভায়রনমেন্ট মানে হচ্ছে আপনার রুলস, আর ট্রেডিংয়ে রুলসের বাইরে গেছেন মানে আপনি শেষ। তো যাই হোক, অনেক বকবক করছি, অনেক উল্টাপাল্টা কথাবার্তা বলতে পারি, আমি ছোটো মানুষ, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। তো সবাই ভালো থাকেন, আমি দোয়া করি। তো আর কমেন্টের মধ্যে অবশ্যই বইলা দিয়েন যে রিস্ক ম্যানেজমেন্টের ভিডিওটা কীরকম চাইতেছেন, আমার নিজের মতো রিস্ক ম্যানেজমেন্টের ভিডিও চাইতেছেন, আমি নিজে যেটা ফলো করি, নাকি হচ্ছে পুরা পৃথিবীর জনগণ বা বাংলাদেশের জনগণ, বাংলাদেশের মেন্টররা যেসব শিখায় ওইসব টাইপের নিউজ রিস্ক ম্যানেজমেন্ট চান, তাহলে এটা একটু কমেন্টে বইলা দিলে ভালো হয়। কারণ আজকের ভিডিওটার জায়গায় আমি রিস্ক ম্যানেজমেন্টের ভিডিও বানানোর দরকার ছিল, বাট এইটাও দরকার ছিল, জন্য এটা বানাই দিলাম। তো পরের ভিডিওটা ইনশাল্লাহ, তো যেহেতু ফ্রি আছি একটু, সো যত দ্রুত সম্ভব রিস্ক ম্যানেজমেন্ট সম্পর্কে একটু কমেন্ট করেন যে কেমন রিস্ক ম্যানেজমেন্টের ভিডিও চাইতেছেন, তারপর আমি ওই ভিডিওটা ক্রিয়েট করে দিয়ে দেবো, ঠিক আছে। তো আজকের মতো এখানে বিদায় নিতে আসি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।